ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই যেন চোখের সামনে বিশাল যুদ্ধক্ষেত্র, সাম্রাজ্যের উত্থান পতন এসব ভেসে ওঠে। পানিপথ ঠিক তেমনই একটা নাম। এটা শুধু একটা শহরের নাম নয়, এটা আসলে ভারতের ইতিহাসের ৩টা বাঁকবদলের মুহূর্তের সাক্ষী। এখানেই এমন ৩টা ভয়াবহ যুদ্ধ হয়েছিল যা পরবর্তী প্রায় ৩০০ বছরের জন্য এই উপমহাদেশের ভাগ্য লিখে দিয়েছিল। এখন প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত বড় একটা দেশে শুধু একটা জায়গাতেই কেন বারবার এমন সব যুদ্ধ হলো যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে পানিপথের ভৌগোলিক অবস্থানে আর সেই সময়ের রাজনৈতিক আর সামরিক পরিস্থিতিতে। চলুন এই ব্যাপারটাই আজকে আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করি। তো আমাদের আজকের আলোচনাকে আমরা মূলত এই 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা জানব পানিপথ কেন এত গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। তারপর আমরা একে একে 3টা যুদ্ধের গভীরে যাব, আর সবশেষে দেখব এই যুদ্ধগুলোর মিলিত প্রভাব কিভাবে আধুনিক ভারতের পথটা তৈরি করে দিয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, পানিপথ, সেই ভাগ্য নির্ধারক যুদ্ধক্ষেত্র। একে কেন দিল্লির প্রবেশদ্বার বলা হতো, এর পেছনের কারণটা কিন্তু ভারতের ইতিহাস বোঝার জন্য খুবই জরুরি। ব্যাপারটা একটু খেয়াল করুন। উত্তর পশ্চিম দিক থেকে আসা যে কোনো আক্রমণকারীর জন্য দিল্লি দখল করতে হলে পানিপথের মধ্যে দিয়েই আসতে হতো। এর বিশাল একদম সপাট মাঠ, বড় আকারের সেনাবাহিনী, বিশেষ করে ঘোড়সওয়ার বাহিনীর জন্য একেবারে আদর্শ জায়গা ছিল। এখানে লুকানোর মতো কোনো জায়গা ছিল না, তাই যুদ্ধটা হতো সামনাসামনি, যাকে বলে ফেস অফ। সোজা কথায়, যে পানিপথ জিতত, দিল্লির সিংহাসন কার্যত তারই হয়ে যেত। আর এই রণক্ষেত্রে ১৫২৬ সালে এমন একটা ঘটনা ঘটল যা ভারতীয় উপমহাদেশের যুদ্ধের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিল। আমরা এখন কথা বলবো পানিপথের প্রথম যুদ্ধ আর বাবরের নিয়ে আসা গান পাউডার রেভলিউশন বা বারুদের বিপ্লব নিয়ে। এই তুলনাটা একবার দেখুন, কি অসাধারণ। একদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির বিশাল বাহিনী, ১ লক্ষেরও বেশি সৈন্য, সাথে হাজার হাজার যুদ্ধহস্তি। আর অন্যদিকে মধ্য এশিয়া থেকে আসা বাবরের বাহিনী, যা আকারে অনেক অনেক ছোট। লোদি তার পুরনো দিনের শক্তির উপর এতটাই বিশ্বাসী ছিলেন যে তিনি সামরিক প্রযুক্তির পরিবর্তনটাকে একদমই পাত্তা দেননি। আর বাবরের তুরুপের তাস ছিল ঠিক এটাই, নতুন প্রযুক্তি, মানে কামান আর বন্দুক, আর সেটা ব্যবহারের একটা যুগান্তকারী কৌশল। বাবরের সামরিক প্রতিভাটা এখানেই স্পষ্ট বোঝা যায়। তিনি ওসমানীয় তুর্কিদের কাছ থেকে শেখা একটা দারুণ কৌশল ব্যবহার করেন। তিনি প্রায় ৭০০টা গরুর গাড়িকে চামড়ার দড়ি দিয়ে বেঁধে একটা প্রতিরক্ষার দোয়াল তৈরি করেন, যার নাম ছিল আরবা। এই গাড়িগুলোর মাঝের ফাঁক দিয়ে তার কামানগুলো সমানে গোলা ছুটতে থাকে। আর ঠিক যখন লোদি বাহিনী এই কামানের গোলায় দিশেহারা, তখন বাবরের বিদ্যুৎ গতির ঘোড়েসওয়ার বাহিনী তুলুগমা পদ্ধতিতে ২ পাশ থেকে তাদের ঘিরে ফেলে আক্রমণ করে। এই ত্রিমুখা আক্রমণে লোদির ওই বিশাল বাহিনী একদম অসহায় হয়ে পড়েছিল। এই কথাটাতেই আসলে পুরো যুদ্ধের সারমর্ম লুকিয়ে আছে। বাবরের জয়টা শুধু উন্নত প্রযুক্তির জয় ছিল না, এটা ছিল উন্নত রণকৌশলের জয়। আর এই একটা যুদ্ধেই দিল্লিতে লোদি শাসনের অবসান ঘটল, এবং সেই ভিতের ওপর দাঁড়িয়ে গেল মুঘল সাম্রাজ্য, যা ভারতকে পরের ৩০০ বছর শাসন করেছিল। বাবরের ঠিক ৩০ বছর পর পানিপথের ময়দানে আবারও ইতিহাসের চাকা ঘুরল। আর এবারের কাহিনীটা এক অবিশ্বাস্য চরিত্রকে নিয়ে, হিমু বা হেমচন্দ্র বিক্রমাদিত্য। এক সাধারণ ব্যবসায়ী থেকে হিন্দু রাজা হয়ে ওঠার তার এই জার্নিটা যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। হিমুর এই উত্থানটা একবার দেখুন। তিনি রেওয়াড়ির এক খুব সাধারণ পরিবারে জন্মেছিলেন, আর বাজারে সোরা বিক্রি করতেন। এই সোরা কিন্তু কোনো সাধারণ জিনিস ছিল না, এটা ছিল বারুদ তৈরির অন্যতম প্রধান উপাদান। কি অদ্ভুত সমাপতন, তাই না? যে বারুদ মোগলদের ভারতে এনেছিল, সেই বারুদের ব্যবসায়ী হিমুকে ক্ষমতার কেন্দ্রে পৌঁছে দিয়েছিল। নিজের যোগ্যতা আর বুদ্ধির জোরে তিনি সুর সাম্রাজ্যের প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতি হন। হুমায়ুনের মৃত্যুর পর মুঘলদের তাড়িয়ে তিনি দিল্লি আর আগ্রা দখল করেন এবং নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন। ২২ সংখ্যাটা শুধু একবার ভাবুন। পানিপথের যুদ্ধের আগে হিমু টানা ২২টা যুদ্ধে জিতেছিলেন। তিনি পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত মুঘল আর আফগান সবার বিরুদ্ধে লড়েছেন এবং জিতেছেন। তিনি কোনো রাজ পরিবারে জন্মাননি, কিন্তু তার রণকৌশল তাকে প্রায় অপরাজেয় করে তুলেছিল। ১৫৫৬ সালের ৫ই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুর বাহিনী মুঘলদের প্রায় হারিয়েই দিয়েছিল। তার ১৫০০ যুদ্ধহস্তির আক্রমণে মুঘল সেনাবাহিনীর ডান এবং বাম দিক দুটোই ভেঙে পড়ে। তরুণ সম্রাট আকবরের অভিভাবক বৈরাম খান তো প্রায় যুদ্ধক্ষেত্র থেকে পালানোর জন্য তৈরি হচ্ছিলেন। ইতিহাস তখন নতুন করে লেখা হচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই ভাগ্য যেন পাশা খেলে দিল।
কোত্থেকে একটা বিপদগামী তীর হঠাৎ এসে হিমুর চোখে লাগে আর তিনি অজ্ঞান হয়ে হাতির হাওদা থেকে পড়ে যান। নিজেদের নেতাকে এভাবে পড়ে যেতে দেখে হিমুর বিশাল সেনাবাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভাবে তাদের সেনাপতি মারা গেছেন, আর মুহূর্তের মধ্যে সেই সুশৃঙ্খল সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। একটা মাত্র তীর, একটা তীরই মুঘল সাম্রাজ্যকে পতনের হাত থেকে বাঁচিয়েছিল আর হিমুর হিন্দু সাম্রাজ্য তৈরির স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। এবার আমরা প্রায় 200 বছর এগিয়ে যাব 1761 সালে। পানিপথের তৃতীয় এবং সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। এটা কোনো প্রযুক্তির লড়াই বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না। এটা ছিল কৌশলগত ভুলের এক করুণ কাহিনী, মারাঠা শক্তির এক মহাবিপর্যয়। এই সংখ্যাটা একবার কল্পনা করার চেষ্টা করুন। 1 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু মাত্র একটা দিনে। পানিপথের তৃতীয় যুদ্ধ ছিল 18 শতকের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর মধ্যে একটা। আফগান শাসক আহমেদ শাহ আবদালির জোটের কাছে মারাঠাদের পরাজয়টা ছিল সম্পূর্ণ এবং বিধ্বংসী। মারাঠাদের পরাজয়ের কারণগুলো আজকের দিনেও অনেক কিছু শেখায়। দেখুন, তাদের ভুলের তালিকাটা বেশ লম্বা। তারা ব্যক্তিগত অহংকারের জন্য জাট নেতা সুরজমলের মতো গুরুত্বপূর্ণ বন্ধুদের দূরে সরিয়ে দেয়। সেনাপতি সদাশিবরাও ভাউ প্রথম দিকের কিছু জয়ের পর একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন। তিনি আবদালির সাপ্লাই লাইন কাটার সুযোগকে কাজে না লাগিয়ে নিজের বিশাল বাহিনীকে পানিপথে আটকে রাখেন। ফল যা হওয়ার তাই হল। আবদালি সহজেই তাদের খাবারের রসদ বন্ধ করে দেয়, আর যুদ্ধের দিন অনাহারে ক্লান্ত মারাঠা সেনাবাহিনীর পরাজয় প্রায় নিশ্চিতই ছিল। এই কথাটা এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফলটা তুলে ধরে। দেখুন, আবদালি যুদ্ধ জিতলেও ভারতে তার সাম্রাজ্য গড়তে পারেনি। সে লুটপাট করে আফগানিস্তানে ফিরে যায়। কিন্তু এই যুদ্ধে ভারতের তখনকার সবচেয়ে শক্তিশালী শক্তি মানে মারাঠাদের কোমরটাই ভেঙে যায়। আর এই যে একটা পাওয়ার ভ্যাকিয়াম বা ক্ষমতার শূন্যতা তৈরি হলো, সেই সুযোগেই ধীরে ধীরে নিজেদের জায়গা পাকা করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বলা যায় পানিপথের তৃতীয় যুদ্ধ না জেনেই ভারতে ব্রিটিশ শাসনের রাস্তাটা পরিষ্কার করে দিয়েছিল। তো আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে চলুন এই 3টা যুদ্ধকে একটা সূত্রে বাঁধার চেষ্টা করি। পানিপথের যুদ্ধগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এগুলো ছিল একটা চেইনের মতো, যা ভারতের ইতিহাসকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে গিয়েছিল। এই টাইমলাইনটাই হলো আমাদের পুরো আলোচনার সারমর্ম। দেখুন, প্রথম যুদ্ধ মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করল, দ্বিতীয় যুদ্ধ একটা আকস্মিক ঘটনার মাধ্যমে সেই সাম্রাজ্যকে রক্ষা করল, আর তৃতীয় যুদ্ধ ভারতের সবচেয়ে শক্তিশালী দেশীয় শক্তিকে ধ্বংস করে ব্রিটিশদের জন্য দরজাটা হাট করে খুলে দিল। পানিপথের 3টা যুদ্ধ এভাবেই একে অপরের সাথে জুড়ে আছে। পানিপথের প্রভাব কিন্তু এখানেই শেষ নয়। এই যুদ্ধক্ষেত্রগুলো ভবিষ্যৎ সাম্রাজ্য নির্মাতাদের জন্য একটা জীবন্ত পাঠ্যপুস্তকের মতো হয়ে উঠেছিল। যেমন ধরুন, মারাঠাদের ভুল থেকে শিক্ষা নিয়েই শিখ মহারাজা রঞ্জিত সিং একটা শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছিলেন। এমনকি ডিউক অফ ওয়েলিংটন, যিনি পরে নেপোলিয়নকে হারিয়েছিলেন, তিনিও নাকি পানিপথের যুদ্ধের কৌশল নিয়ে পড়াশোনা করেছিলেন। আমরা এই প্রশ্নটা দিয়েই শেষ করতে চাই। একবার ভাবুন তো, যদি বাবরের কামানগুলো সেদিন ব্যর্থ হতো, বা যদি ওই বিপদগামী তীরটা হিমুর চোখে না লাগত, অথবা যদি মারাঠারাই তৃতীয় যুদ্ধে জিতে যেত, ভারতের ইতিহাসটা হয়তো সম্পূর্ণ অন্যরকম হতো। পানিপথের যুদ্ধক্ষেত্র আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু বড় বড় পরিকল্পনার ফল নয়, কখনো কখনো এটা প্রযুক্তি, কৌশল আর নিছক ভাগ্য দিয়েও নির্ধারিত হয়।